ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়েই ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ। প্রতি শনিবার রাত 10টায় আমরা হাজির হই এই সংলাপে। আর আজ আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। অর্থনীতির সংলাপের আজকের বিষয়, বাড়তি করের প্রভাব কেন পড়বে না। এই বিষয় নিয়ে আলোচনায় আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই-এর সাবেক সভাপতি শামস মাহমুদ, এবং আছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, কোম্পানি আইন ও অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার AM মাসুম। আপনাদের তিনজনকেই স্বাগত। আলোচনা শুরু করতে চাই, প্রথমেই যেতে চাই শামস মাহমুদ আপনার কাছে। আমরা দেখলাম যে প্রায় শতাধিক পণ্যে সেবায় নতুন করে শুল্ক আরোপ হলো এবং কিছু কিছু ক্ষেত্রে ভ্যাট সমন্বয় হয়ে সেটি 5% থেকে 7.5% বা এই স্তর থেকে এক লাফে 15% হলো। এই যে অর্থ বছরের মাঝামাঝি এসে কর ব্যবস্থাপনার একটা ব্যাপক পরিবর্তন, এবং এই পরিবর্তনের মধ্যে আসলে কমানোর তো সংখ্যা নেই, বরং বাড়ানো হয়েছে, সেটি আসলেই কি জনজীবনে, ব্যবসা বাণিজ্যে এটির কোনো প্রভাব পড়বে না? ধন্যবাদ আপনাকে। দেখেন, ট্যাক্স সিস্টেম, ধরেন ভ্যাটের যেটা আপনি বললেন, এনি সর্ট অফ ট্যাক্স ইম্পোজড, এটা ডাজ হ্যাভ আ কোরিলেশন আমার কনজামশনে। সো যখন আপনি 10 টাকার জিনিস 15% দিয়ে 1.5 টাকা যদি ওখানে অ্যাড করেন, 11.5 টাকা করে ফেলেন, ওই 11.5 টাকা শুনতে মানে 1 টাকা খুব লাগে, যখন অ্যাডিশন করে যখন বাজার করতে যায়, বাজারের পরে যখন ফাইনাল বিলটা পাই, ওখানে একটা সিগনিফিক্যান্ট একটা ফিক্সড ইনকামের মানুষ যারা স্পেশালি, ওদের উপর একটা চাপ আসে। তো ডেফিনেটলি এটা যে যারা ধরেন ওই পণ্যগুলো তৈরি করতে যারা সংযুক্ত আছেন, দে উইল গেট এফেক্টেড। ওদের ডিমান্ড এখানে একটা করবে। এবং আমি ক্রেতা পর্যায়ে যখন আমি কিনতে যাব, এখন আগে আমার ফিক্সড ইনকাম ধরেন আমার হাত খরচ থাকতো 1000 টাকা ধরেন, তো এখন ওই 250 টাকার জন্য কিন্তু আমি একটু করে কম কিনবো, তো ওখানেও একটা পড়বে। আমরা দেখলাম এই যে কর বাড়ানোর যে উদ্যোগটা নেওয়া হলো, সেটি থেকে এই আলোচনাটা যখন থেকে শুরু হয়েছে সপ্তাহ 2 আগে থেকে, তখন থেকেই দায়িত্বশীল জায়গা থেকে বারবার বলা হচ্ছে এই বাড়তি করের বোঝা আসলে জনজীবনে খুব বেশি প্রভাব পড়বে না। আমি একই সঙ্গে আপনার কাছে যে বিষয়টা জানতে চাই, একজন ব্যবসায়ী হিসেবে ব্যবসা বাণিজ্যে এটি আসলে কী রকম প্রভাব ফেলবে? না, এটা তো ডেফিনেটলি, এটা যেটা বললাম, যেসব যারা এটার সাথে জড়িত থাকে, এই ব্যবসার সাথে, দে উইল গেট এফেক্টেড। প্রথমত এখানে কিন্তু আইটটা যে জিনিসটা আছে, যেটা নিয়ে আমরা ডিসকাস করছি না কেউ, টার্নওভার ট্যাক্স, এইটা কিন্তু একটা খুবই, এটা এসএমই থেকে শুরু করে সবার উপর একটা বিরূপ, একটা ভেরি নেগেটিভ একটা ইম্প্যাক্ট এখানে পড়বে। অ্যান্ড এখানে জিনিসটা হলো যে আমরা ব্যবসায়ী হিসেবে কিন্তু আমরা বলছি যে ট্যাক্সেশন শুড বি দেয়ার, ট্যাক্স জাস্টিস বলে একটা কথা আছে। যারা ক্রয় বা ধরেন কর দিচ্ছে, ওনাদের উপরেই এক্সট্রা বার্ডেনটা আসছে, ফিক্সড ইনকাম মানুষ যারা, ওনাদের উপরে আসছে। কিন্তু অ্যাট দ্য আদার হ্যান্ড আমরা এত বছর ধরে ট্যাক্স বেসটা বাড়াতে বলছি, ওখানে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে আমরা কোনো রেজাল্টই দেখছি না। অ্যান্ড সো দিস ইজ মানে বাংলাদেশে আনফর্চুনেট যেটা হয়েছে, যেমন গ্যাসের দামও যখন বলে বৃদ্ধি করবে, ওই সিস্টেম লসটা কভার করার জন্যই দামটা ইউজুয়ালি বৃদ্ধি করা হয়। অন্য অজুহাত দেওয়া হয় যে ইন্টারন্যাশনাল মার্কেটে, যেমন ইন্টারন্যাশনাল মার্কেটে এখন প্রাইস কম, কিন্তু আমরা তো এটা রিফ্লেকশন দেখছি না। একই সাথে কর ব্যবস্থায় উই অলসো নো ইন্টারনাল মোবিলাইজেশন, রিসোর্স মোবিলাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা দেশের সোশ্যাল সেফটি নেট বলেন, তারপরে যে বাজেটের যে অ্যালোকেশন থাকে সেফটি অ্যাসপেক্টে, ওখানে কিন্তু এটা বড় একটা ভূমিকা রাখে। কিন্তু আপনার আহরণের যে মানে ক্ষেত্রগুলো আছে, এগুলো ঠিক করে কাজ করছে না। ওদিকে মনোযোগ কীভাবে বেসটা বাড়ানো যায়, ওদিকে আপনি না মানে ফোকাস করে অন্যদিকে ফোকাস করছেন, যেটা ডাইরেক্টলি হ্যাজ আ এফেক্ট অন দ্য কনজিউমার বিহেভিয়ার, স্পেন্ডিং প্যাটার্ন। অ্যান্ড একই সাথে নিউজ পেপার যদি পড়েন, প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ আমরা সবাই জানি খুবই লো। জিডিপি গ্রোথ যেটা দেখাচ্ছে, জিডিপি গ্রোথের একটা জিনিস খুব বাজেভাবে যদি আমি বলি, বাংলাদেশের যে জনসংখ্যা, কনজামশন যেটা আছে, আমি যদি কিছু না করি আমার এমনি 3% গ্রোথ হয়। সো সেখানে যখন দেখা যাচ্ছে আমরা দেখলাম সেটা, সো এটা যদি হয় তাহলে তো এটা খুব নেগেটিভ একটা মেসেজ। এখানে আমি সামনের দিনগুলোতে ইনভেস্টমেন্টে যাব, প্রাইভেট সেক্টর
থেকে যদি আমি বিনিয়োগ করতে চাই, এইসব ডিসিশন, এই সরকারের এইসব ডিসিশন উইল হ্যাভ আ নেগেটিভ একটা ব্যারিয়ারের মতো কাজ করবে। আমি ওখানে যেতে চাবো না। আপনার কাছে আবারও আসবো। আমাদের সঙ্গে ডক্টর আব্দুল মজিদ আছেন, জাতীয় রাজস্ব বোর্ডের এক সময় আপনি নেতৃত্ব দিয়েছেন। আপনার কাছে একটু জানতে চাই যে এই যে পরিবর্তিত পরিস্থিতি এবং অর্থ বছরের মাঝখানে এসে কর সমন্বয়ের যে বড় ধাক্কা, সরকার আসলে কি করতে পারত? এই করগুলো এভাবে সমন্বয় না করে অন্য কোনো রাস্তা কি আসলেও ছিল? ধন্যবাদ। অন্য রাস্তা আছে, এবং যিনি নাটক লিখেছেন তিনি জানেন কিভাবে কি বিষয়টা হচ্ছে, ব্যাখ্যা করতে হবে। মাহমুদ যথার্থই বলেছেন, এবং কেউ অস্বীকার করবে না যে এটা ইকোনমিতে প্রভাব পড়বে কি না বা কীভাবে পড়বে, খুব সোজা বোঝা যাচ্ছে। ফিক্সড ইনকাম গ্রুপের জন্যই তো বটেই, কিন্তু দেখতে হবে যে কেন এরকম একটা সময়ে এটা কিন্তু অধ্যাদেশ আকারে জারি করে কিন্তু করা হয়েছে। সাধারণত ইএসআরও করা হয়, কর কমানো হলে তখন ইএসআরও করতে পারে, পাওয়ার আছে তাদের। কিন্তু যেটা বাড়ানোর ক্ষেত্রে নিয়ম হচ্ছে পার্লামেন্টের থ্রু দিয়ে অর্থ আইন করে আসতে হবে। অর্থ আইন তো সাধারণত জুন মাসের দিক পাস হয়। মানুষ জুন মাসে জানলেই সুবিধা হয় যে নেক্সট ইয়ারে আমার এই হবে, আমার ডাবের দামে এত হবে, ইত্যাদি হবে। কিন্তু অর্থ বছরের একটা মাঝখানে এমন একটা ব্যবস্থা করতে হলো যেটা রাষ্ট্রপতির দিয়ে মানে অধ্যাদেশ জারি করে করতে হচ্ছে। তার মানে নিশ্চয়ের পিছনে শানে নজুল আছে। শানে নজুলটা মনে হয় সকলের কাছে ব্যাখ্যা করা উচিত, দেওয়া উচিত যে কেন এই সিচুয়েশন নেওয়া হয়েছে এবং এটা কী হয়েছে। কারণ এর সাথে বড় ব্যাপার জড়িত হচ্ছে আইএমএফের শর্ত। আইএমএফের শর্তটা তো এই সরকার করে নাই, এটা তো আগের সরকার, তারাই চুক্তি স্বাক্ষর করে গিয়েছিলেন, এই সমস্ত কথাগুলো মেনে নিয়েই রাজি হয়ে তারপর এটা তারা নিয়েছেন। এখন ওই আইএমএফকে তো অস্বীকার করা যাচ্ছে না, কোনো নিয়মও নাই যে আমি আইএমএফের এখন বলবো না আপনার আমি মানি নে বা দিলাম না। আর একটা হচ্ছে আমি ওই কমপ্লাইগুলো যদি না করি তাহলে উনি আমার যে টাকা পাওনা আছে, যে রিলিফ পাওয়ার কথা, সেটা পাচ্ছি না। তার সবচেয়ে বড় যে ব্যাপারটা হবে, আইএমএফ কিন্তু নর্মাল ডোনার না, সে একটা শর্তাধীনে একটা ইকোনমিকে তুলে ধরার জন্যই হয়। হয়তো ফেলও করে অনেক সময়, বিখ্যাত শ্রীলঙ্কায় ওরকম অনেক ফেল হয়েছে, হয়তো অনেক জায়গায় হতে পারে ইকোনমি সেইভাবে রেসপন্স যদি না করে। সরি, কিন্তু বিষয়টা হচ্ছে আইএমএফের এই যে শর্ত এমনভাবে দেওয়া, এইটার আপনি বলছেন বিকল্প কিছু করা যেত কিনা, এটাকে ভালো করে ব্যাখ্যা করে দেওয়া। আমরা যতটুকু জানি আইএমএফ এর শর্ত হচ্ছে রাজস্ব আহরণ বাড়াতে হবে। হ্যাঁ, তো ওইটা বাড়াতে গেলে তো কিভাবে বাড়াবে সেটাই আর কি। এখানে অন্য পথ আছে কি? আইএমএফ নিশ্চয়ই বলে নাই ভ্যাট তুমি এক ধাক্কায় 5% জায়গায় 15% করে দাও। এই যে আমি বলছি এই জায়গায় ব্যাখ্যা প্রয়োজন হবে, যারা করেছেন তাদের ব্যাখ্যা দিতে হবে, এটা ভালো করে বলতে হবে। কারণ এটা কিন্তু জনগণের সরকার, এটা কিন্তু কোনো বিশেষ বাহিনীর সরকার না, বা এটা গণতান্ত্রিক পার্লামেন্টের সরকার না, এটা জনগণই এটা চাইছে। বিপ্লবের মধ্যে দিয়ে জনগণের কাছে এটার ব্যাখ্যা দিতে হবে, দেওয়া হবে, নিশ্চয়ই দেবেন তাদের দিতে হবে। কিন্তু আমাদের দেখতে হবে যে অন্য অপশানগুলো বাদ রেখে, আপনি ভালোই বলছেন, অন্য অপশানগুলো বাদ রেখে কেন আমি এই কাজে গেলাম, আমার অন্য অপশানগুলোতে আমি কেন অ্যাটেনশন দিচ্ছি না বা দেইনি। হ্যাঁ, যে আমার প্রচুর টাকা পাওনা আছে, তারপরে আমি এখনও সকলকে করের আওতায় আনতে পারিনি বা সকলে করের আওতায় আসেনি। আমি সকলকে যদি করের আওতায় আনতাম তাহলে কিন্তু আমার এই ভ্যাটের এই হারটার কিচ্ছু বাড়ানো লাগে না, বরং আর আমি কমাতে পারতাম। আমার প্রশ্নটা তো সেখানেই, তো সেই জন্যেই কেন আমি ওই সব অ্যাটেনশনে না যেয়ে আমি এই সহজ পথ, ওনার ভাষায় সহজ পথ এইটা নিলাম। এটার একটা খুবই স্পষ্ট ব্যাখ্যা কর্তৃপক্ষ থেকে আসার দরকার। কেননা সব কিছুর উপরে কিন্তু জনগণের আস্থার ব্যাপারটা জড়িত। জনগণ তো এমনি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেই, তার চেয়ে বড় কথা হবে তার প্রত্যাশার জায়গাটা, যে আপনি একটা এই টাইপের সরকার, আপনি আমাদেরকে এটা অর্থনীতিকে আমরা বোঝাবেন, এইটা সেই আস্থার জায়গাটা যাতে সাধারণ জনগণের কাছে। কিন্তু আমরা গেল 2-3 দিনে আপনি জানেন যে আমরা যখন জনগণের সাথে কথা বলি, আমাদের গণমাধ্যমের প্রতিবেদনগুলোর সময় যখন সাধারণ মানুষের সাথে কথা বলি, তাদের কাছে কিন্তু এই ধরনের বক্তব্য আমরা শুনেছি যে সরকারকে আমরা বিদায় করে দিলাম, সেই সরকারও এইরকম বড় সিদ্ধান্ত বা এত বড় ঝাঁকুনি দেওয়ার সাহস করে নাই। তাহলে যে সরকারকে আমরা আন্দোলন করে ক্ষমতায় বসালাম, সেই সরকার কেন জনগণের পিঠে এত বড় বোঝা চাপিয়ে দিল? এটা কি শুধুই আইএমএফ নাকি দূরদর্শিতার অভাব?
ওখানে আপনার আগের কথাতে একটা শব্দের উপরেই আমি দিচ্ছি যে আগের সরকার এরকম করার সাহস পায় নাই, এনারা পাচ্ছেন কেন? মনে হচ্ছে যেন এটা বিরোধিতার একটা ব্যাপার। আসলে না, আগের সরকার সব কিছুই করেছেন চুপি চুপি, জনগণকে অন্ধকারে রেখে আইএমএফের সাথে নিজের অপকর্মের বিষয়গুলোকে ঠাকার জন্যেই আইএমএফকে ডেকে এনেছেন। হ্যাঁ, আর এই সরকারের কাজ হচ্ছে এটাকে স্বচ্ছতার সাথে মোকাবেলা করা, বলা, জনগণের কাছে জবাবদিহি করা। জবাবদিহির ব্যাপারটা এখানে ইম্পর্টেন্ট। সেই জবাবদিহি করতে যেয়ে যেন এইটা না হয় যে জনগণ যেন এটা ভুল না বোঝেন যে এটা আপনি তো সেই একই রবীন্দ্রসঙ্গীত গেয়ে যাচ্ছেন। আপনার কাছে আমি আবারও আসবো, এই একই রবীন্দ্রসঙ্গীত যাতে না গেতে হয়, না গাওয়া হয়, সেই জন্যে এটা আপনার কাছে আবারও আসবো। আরো প্রশ্ন আছে আপনার কাছে এই একই বিষয়ে। তার আগে একটু জনাব এম মাসুম, আপনার কাছে জানতে চাই, আমরা দেখেছি এই মুহূর্তে যে সরকারের প্রতিনিধিত্ব যারা করছেন তারাই বিভিন্ন সময়, বিগত সরকারের সময় টেলিভিশনের টক শোতে, পত্রিকায়, লেখনীতে এই বাড়তি করের বোঝা যাতে না দেয়া হয়, করের ট্যাক্স যাতে আওতা যাতে বাড়ানো হয়, এই পরামর্শগুলো তারাই দিয়ে এসেছেন। এখন তারাই যখন চেয়ারে বসে সেই একই কাজগুলো করছেন, সেটিকে আসলে আপনি কিভাবে দেখেন? আসলে কিন্তু অলরেডি কিন্তু আপনি অ্যান্সার চলে আসছে। তারপর আমি একটু অ্যাড করে এটার সাথে, ধরেন অপশন কি কি অ্যাভেলেবেল। আপনার যখন হাই ইনফ্লেশন থাকে তখন আপনি যদি ট্যাক্স হোয়াট এভার দি শেপ আপনি যেটাই বাড়াবেন সেটা কিন্তু ওই কন্ট্রাকশনারি পলিসির সাথে কন্ট্রাডিক্ট করবেই, এটা সকলের উপরেই এফেক্ট আসবে, এখানে কিছু করার নেই। কিন্তু যখন আইএমএফের যেই কন্ডিশন, যেমন মার্চে আমাদের যেই নেক্সট 4th ইনস্টলমেন্ট যেটা আসবে $1.1 বিলিয়ন, এখানে দেখা যাচ্ছে আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও 7.5% এরও নিচে। তো আইএমএফ বলছে যে এটাকে 7.9 করো। এখন এই 7.9 যদি করতে হয় তার কাছে অপশন কি আছে? এখন আমাদের যেটা আছে, ধরেন ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে আমরা 67% কিন্তু আসে আমাদের ইনডাইরেক্ট থেকে, আর ডাইরেক্ট 33%। এখন যে এই যে অপশনে যদি আপনি যান, আদার অপশনে যদি ডাইরেক্ট ট্যাক্স থেকে যা প্রত্যক্ষ করে যান, তাহলে দেখা যায় যে আমাদের 85% অ্যাসেট 10% লোকের কাছে অ্যালোকেট করা। তাহলে এই 10% লোককে কীভাবে আপনি ট্যাক্সেশনের মধ্যে আনবেন, এটা একটা বোধহয় লিঙ্গারিং প্রসেস। তাহলে আপনার এই শর্ট টাইমের মধ্যে আপনার কাছে আর কি আছে যেটা দিয়ে আপনি এই টার্গেটটা ফুলফিল করবেন? আদারওয়াইজ তো আপনার ওইটা রিলিজ হবে না মার্চে যেয়ে। তাহলে আপনার কাছে অপশন একটাই, যেটা আমার কাছে মনে হলো বা যেটা তারা মনে করলো, যে এটাকে ইনডাইরেক্ট ট্যাক্সে বা ভ্যাট দিয়ে যদি আমরা এটা করতে পারি। এখন যদি আপনি কম্প্যারিজনে আসেন অন্যান্য দেশের তুলনায়, যেটা আমরা যদি নিজেদেরকে খুব বেশি ট্যাক্সেশন, যেমন ইনডাইরেক্ট ট্যাক্স যদি ধরেন 15% হাইয়েস্টও যদি আমরা ধরি, আমাদের ইউরোপিয়ান কান্ট্রি বা হাঙ্গেরি, যারা কিন্তু ভ্যাট 27% চার্জ করে, বা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে অন অ্যান অ্যাভারেজ কিন্তু 20-র উপরে। কিন্তু সেখানে আবার দেখা যাচ্ছে যে তাদের এই সোশ্যাল সেফটি নেট বা ধরেন হেলথ সেক্টরেই দেখা যায় 8 to 9% জিডিপির ইনভেস্ট করে, আপনার এডুকেশনে দেখা যায় 7 to 8% ইনভেস্ট করে। কিন্তু বাংলাদেশে যেখানে হেলথে 1%-এর নিচে, তো সেটার সাথে ওইভাবে যায় না যেই রিটার্নটা পায়। সেই জন্য যে আপনি যে জাস্টিফাই করবেন কিভাবে আপনি ট্যাক্সটা বা কোন কারণে নিচ্ছেন এবং কোথায় এটা ইনভেস্ট করছেন এবং সাধারণ জনগণ কিভাবে বেনিফিটেড হচ্ছে, সেইটা আপনি জাস্টিফাই করতে পারছেন না। আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে এই ধরনের ক্ষেত্রে যেমন শামস মাহমুদ বললেন যে কর বাড়ালে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও সেটা একটা প্রভাব পড়ে, ব্যবসা বাণিজ্যে স্লোথ হয়ে যায়, অনেক কোম্পানি আমরা দেখছি সংকটের মধ্যে পড়েছে। তো এই যে পরিবর্তিত পরিস্থিতির মধ্যেও বেশ কিছু কোম্পানি যেগুলো খুব ভালো রান করছিল, নানান কারণে সেগুলো বাধাগ্রস্ত হয়েছে। এখন এই অর্থনীতিতে এখনও চাকাটা তো সচল হয়নি, এর মধ্যে এই সিদ্ধান্ত আবার কোম্পানিগুলোকে আরও বিপাকে ফেলবে কিনা? হ্যাঁ, এইটা কিন্তু শামসু অলরেডি অ্যান্সার করেছে। তারপর আমি একটু বলি, এখানে আমার নিজের কোর্টে যেই এক্সপিরিয়েন্সগুলো হচ্ছে, যেমন রিসেন্টলি আপনি দেখেছেন যে ওই যে ব্যাড অ্যান্ড লসের, আপনার আগে যেমন আইএমএফের আমাদের 2012-এর আগে ছিল আপনার ওই সাব স্ট্যান্ডার্ড, ডাউটফুল এবং ব্যাড অ্যান্ড লস। সাব স্ট্যান্ডার্ড 3 মান্থসের মধ্যে হলেই
এখন কিন্তু সেটা আবার রিটার্ন আসছে, এখন 3 মান্থসের পরেই কিন্তু আপনাকে সাব স্ট্যান্ডার্ড করে যায়। তো সাব স্ট্যান্ডার্ড করলেই দেখা যাচ্ছে যে ব্যাংকগুলি তাদের ফ্যাসিলিটিস বন্ধ করে দিচ্ছে কোম্পানি। তখন যদি ফ্যাসিলিটিস বন্ধ করে দেয় তাহলে কিন্তু তার আর কোনো ওয়ে আউট নেই এই আদার, ধরেন একটা ব্যাংকের সাথে অন্যান্য ব্যাংকের সকল জায়গায় কিন্তু সে কলাপস হয়ে যায়, এবং কোর্টে যেও আমরা দেখছি যে সেইখানে সেই রকমভাবে রিকভার বা কোনো ধরনের রেমেডি পাওয়া যাচ্ছে না। এখন আপনার যদি টোটাল ইকোনমিটা আপনি একসাথে নেন, আপনার যেখানে হ্যামারিং হচ্ছে, যে শামস ভাই বললো যে আমাদের প্রাইভেট ক্রেডিট গ্রোথ আপনি দেখেছেন সেটা কিন্তু 8.8%-এর নিচে চলে আসছে, একসময় কিন্তু 17-18% ছিল। আমাদের প্রাইভেট ইনভেস্টমেন্ট গ্রোথ যেটা 23-24-এর মধ্যে স্ট্যাগনেন্ট হয়ে রয়েছে। তার মানে হচ্ছে কি, আপনার কোনো নিউ ইনভেস্টমেন্ট হচ্ছে না, বাট এখানে কিন্তু আনএমপ্লয়মেন্ট কিন্তু বেড়ে যাচ্ছে। প্রতি বছরে আপনার কত প্রায় 20 লাখের উপরে কিন্তু আমাদের নিউ জেনারেশন অ্যাড হচ্ছে। তাহলে কিন্তু আপনার এমপ্লয়মেন্ট যেহেতু বাড়ছে না, আনএমপ্লয়মেন্ট বাড়ছে, এদিকে ইনফ্লেশনের হার বাড়ছে। সেখানে আপনি যদি নতুন এই যে কিছুদিন আগে দেখেছেন যে এডিবির যে আপনার যে ইনভেস্টমেন্ট সেটা কিন্তু যত দিন যাচ্ছে তত কমছে। তার মানে হলো কি, এক্সিকিউশন হচ্ছে না। এখন এডিপিও বা কিভাবে করবে? সেটি মানে যে চাকা দ্রুত গতিতে ঘোরার কথা ছিল সেটি আরো স্লো হয়ে গেছে। আমি এই প্রসঙ্গেই ডক্টর আব্দুল মজিদ আপনার কাছে আবার একটু আসতে চাই। সেটি হচ্ছে মানে আমরা IMF এর ঋণ আরো বাড়তি ঋণ চাচ্ছি, কেন চাচ্ছি? এটা মানুষের জন্যই তো। তাহলে সেই মানুষকে বিপদে রেখে ঋণ, এটা কি খুব বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত হচ্ছে বাড়তি ঋণ? আমি আবার বলি, IMF এর ঋণ কিন্তু ডেভেলপমেন্ট ঋণ না, যেমন কি ওয়ার্ল্ড ব্যাংক বা অন্যরা দেয়। এটা হচ্ছে একটা শর্তযুক্ত আপনার সক্ষমতার একটা সার্টিফিকেশন, এবং আপনি কিভাবে উঠে আসবেন সেইটার ব্যাপারে পরামর্শ দেওয়ার ঋণ। হ্যাঁ, এই ঋণ কিন্তু এরকম না যে আমি ওর কাছ থেকে ওই কয় টাকা না নিলে আমার খুব বিরাট এ হবে বা ক্ষতি হয়ে যাবে, সেটা না। এটা হচ্ছে একটা সার্টিফিকেশন, ওর প্রেসক্রিপশনটা মানতে হবে, শুনতে হবে। এবং সবচেয়ে বড় কথা, এটা আগের সরকার তারা এটা মেনে বুঝে নিয়ে চুক্তি স্বাক্ষর করে চলে গেছেন। এখন তার ওই যে আমি বলি উদরপিণ্ডি বুদর ঘাড়ে চলে যাচ্ছে, এখন তার চুক্তি স্বাক্ষর করার শর্ত আমার এখন মানতে হচ্ছে। কিন্তু নতুন সরকারও তো তার কাছে আরো বাড়তি ঋণ চেয়েছে $3 বিলিয়ন। এটা কি দরকার ছিল? সেটা আলাদা কেস, সেটা আলাদা কেস। এটার সাথে এটা আমি এইটার ব্যাপারে বলতে পারবো না যে আলাদা আরো বাড়তি ঋণ শুধু ওনার কাছে না, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে অনেকের কাছেই চাওয়া হয়েছে। গেল মাসে যে মিশন এসেছিল তাদের কোনো উপায় নেই। না না, আপনি একদিকে বলবেন যে সংসার চালান, আবার ওদিকে আপনার চাল কেনার পয়সা নাই, আপনি চাল কিনতে দিবেন না বা দেওয়া নাই, এটা তো হবে না। এখানে জিনিসটা এরকম হচ্ছে যে যেন অ্যাজিফ অন্তর্বর্তীকালীন সরকার অতীতের সমস্ত ঋণ গ্যাঞ্জাম সব কিছুকে মাথায় নিয়ে এটাকে উদ্ধারের একটা মানে ব্রত, পবিত্র ব্রতর ভিতরে পড়ে গেছেন আর কি। এখানে উভয় পক্ষকে সকলকে বুঝতে হবে যে কি তার ইনহারেন্ট প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলোকে কিভাবে ট্যাকেল করা হচ্ছে, এখানে আরও বেশি কিছু করা যেত কি না বা করা যায় কি না সেই দিকে তাকাতে হবে। আমরা শ্রীলঙ্কা কিছুদিন আগে বলতাম শ্রীলঙ্কার মতো আমরা হব না, হ্যাঁ, কেউ কেউ বলেছিলেন, কিন্তু শ্রীলঙ্কার চেয়েও খারাপ হয়ে আমরা লক্ষণ সেনের মতন পদায়ন করে শেষ করে দিলাম। কিন্তু বিষয়টা হচ্ছে যে সেই শ্রীলঙ্কা কিন্তু উঠে আসছে, কারণ তার ভিতরে এমন একটা রেজিলিয়েন্ট পাওয়ার বা এমন একটা সিস্টেম আছে, সেখানকার গভর্নর রীতিমতো উঠেই আনছে সেইভাবে, আর আমাদের গভর্নর তো পালিয়ে গেছে। তো এই যে ব্যাপারটা, আমাদের ব্যর্থতাটা কোথায়, এই কী জন্যই মানে আমার চারিদিকে নীতি নির্ধারক বা সকলের যে ব্যর্থতা, তারা ব্যর্থতাটাকে জাস্ট কন্টিনিউ করে যাচ্ছে। ভাই ওই অন্যভাবে বলতেছিলেন কিছুক্ষণ আগে যে এখন আর উনি বলছিলেন বিষয়টা হচ্ছে আগে পয়সা দিলে কাজ হতো, হ্যাঁ, এখন পয়সার পরিমাণও বাড়িয়ে দেওয়া হচ্ছে, তারপর কাজ হচ্ছে না। তার মানে একটা কনসার্টেড একটা এফার্টের ক্ষেত্রে আমি সকলে রেসপন্ড করছে না। ঠিক আপনার কাছে আরো শুনবো, কিন্তু তার আগে একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। কিন্তু বিরতিতে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আপনি শ্রীলঙ্কার উদাহরণ দিচ্ছিলেন, বলছিলেন শ্রীলঙ্কা ঘুরে দাঁড়িয়েছে, আমাদের অবস্থা তার চেয়েও খারাপ যদি ভুল না বলি, আপনি এই কথাটি বলেছেন। আমরা কি ঘুরে দাঁড়ানোর পথে আছে কিনা, এবং যে পদক্ষেপগুলো আমরা নিচ্ছি সেগুলো আসলেও ঘুরে দাঁড়ানোর মতো পদক্ষেপ, নাকি সমস্যাগুলোকে জিয়ে রেখে আমরা জাস্ট গো অন করছি, সেটা জানতে চাইবো। তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয় বাড়তি করের প্রভাব
কেন পড়বে না? জনাব আব্দুল মজিদ, বিরতির আগে আপনার কাছে জানতে চাইছিলাম, শ্রীলঙ্কা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশও কি সেই রকম ঘুরে দাঁড়ানোর পথে আছে কিনা, বা উদ্যোগগুলো, পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে কিনা? পথে থাকতে হবে। এখানে ব্যর্থ হওয়ার, ফিরে যাওয়ার স্কোপ খুব কম। তাই যদি হয় তাহলে এই যে এত হতাহতের সংখ্যা, যারা রক্ত দিল, সেটার সাথে একটা অন্য ধরনের বেইমানি হয়ে যাবে সকল জাতির। আমি একক কোনো এক নীতি নির্ধারক বা কারোর কথা বলছি না, সকল জাতির কাছে এই ব্যর্থতার তিলক তাকে পড়তেই হবে, এই অর্থে যে তারা যে বৈষম্য বা যে কর্ম নেয়, আমার প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট নাই, ফলে আমার কর্মসৃজন হচ্ছে না, আমার মানুষ, আমার ডিভিডেন্ডটা ডিজাস্টারে পরিণত হয়ে যাচ্ছে, আর সেখানে আমি বসে থাকবো, মানে স্বাভাবিকভাবে বসে থাকবো, এটা তো কোনোভাবেই কাম্য হতে পারে না। তো সুতরাং চেষ্টা চলছে, পথে উঠতে হবে। হ্যাঁ, শ্রীলঙ্কার কিছু কম্পারেটিভ অ্যাডভান্টেজ ছিল বা আছে, যেমন তাদের ট্যুরিজম সেক্টর অক্ষত এবং খুব ভালোভাবে তারা চলছে। তাদের কিছু পণ্য, হ্যাঁ, এই যে আমি মনে করি টি, তারপরে গার্মেন্টস, তারপরে এইগুলো তার খুব অক্ষত, তার বাজার আছে। সবচেয়ে বড় কথা, তার প্রশিক্ষিত অর্থাৎ স্কিল্ড ম্যান পাওয়ার বিদেশ থেকে রেমিটেন্স আনছে। এখন ওইটার সাথে তুলনা করলে আমরা বেশ কয়েকটা ডিসঅ্যাডভান্টেজের ভিতরেই আছি। হ্যাঁ, যেমন আমাদের রেমিটেন্স যা আনতে যাচ্ছে কারা, আনস্কিল্ড লোকেরা, অথচ আমার টেকনিক্যাল বোর্ড কত বছরে কত শত শত লোকের সার্টিফিকেট দিচ্ছে, হোয়ার আর দে, তারা কেন যায়নি? তারপরে একজন ইন্ডিয়ার একজন শ্রমিক বিদেশে যখন যায়, তার খরচ হয় বড় 70,000 রুপি, আর আমার হয় 5 লাখ। এটা কি কেউ জানবে না? এটা কেউ দেখবে না? এটা এর 5 লাখে দিয়ে হত দরিদ্ররাই 5 লাখ টাকা দিয়ে ওখানে যে শেষ পর্যন্ত সৌদি আরবে যে ওই ঝাড়ু দিচ্ছে, ওখানে আমার লবিং নাই কেন? ওখানে আমার লোকের যথাযথভাবে চাকরি পাওয়ার লবিং নাই কেন? রাষ্ট্রের তো এইটাই দায়িত্ব। তো সেই জন্যে আমি যার যার দায়িত্ব পালন করব না করে বলবো যে আমার রেমিটেন্স আসতেছে না, এই আসতেছে না। যেমন এখন এই মুহূর্তে বলা হচ্ছে রেমিটেন্স খুব ভালো আসতেছে। বাংলাদেশ ব্যাংক অ্যানালাইসিস করে দেখাক এটা ঠিক প্রকৃতপক্ষে আমাদের শ্রমিকদের টাকা কত, আর ওই যে কিছু কিছু লোক টাকা পাঠাচ্ছে। টাকা আসতে হবে, টাকার কিন্তু একটা ধর্ম আছে, সে কিন্তু একটা নিজস্ব নিয়মে চলবে। আপনি এখন ট্রাম্প সাহেব নতুন পরশু 20 তারিখে ক্ষমতা নেবেন, তিনি অলরেডি বলে রাখছেন যে ট্রুডো সাহেব চলে গেলে আমি ওটা অ্যানেক্স করব। অনেক ধরনের খেলা কিন্তু বাইরে চলছে, এবং ওইটার থেকে কিন্তু প্রভাব পড়বে। যারা টাকা নিয়ে গেছেন বাইরে, তারা কিন্তু বুঝবেনই যে আমার এই টাকা কাজ হচ্ছে না, আসবে। আমাকে সেই পর্যন্ত ওয়েট করতে হচ্ছে, এবং এই করার জন্যেই আমাকে বেশ কিছু তেজি ভাব দেখানোর দরকার ছিল। 2007-08-এর সময় আপনি জানেন, প্রথম দুই বছর, প্রায় 1.5 বছর কত স্ট্রিক্টলি, আমি আমার এনবিআরের কথাই বলি, আমার সেই বছর টার্গেট ছিল 37,000 কোটি টাকা সেই সময়ের। আমি বাজেটই ছিল 1 লাখ কোটি টাকা। হ্যাঁ, যা হোক, আমি ওই ফিগার বলছি না, আমি বলছি 37,000 কোটি টাকার জায়গায় আই আর্ন 47,000, 10,000 কোটি টাকা ওই সেই একটা কেয়ারটেকার গভর্নমেন্টের সময়ে আমরা অতিরিক্ত কিন্তু আয় করেছিলাম। একটা প্রশ্ন, এখন কেন একটা এইরকম একটা না সময়, করেই পারছি না, অন্তর্বর্তীকালীন সময়, ওই সময় যে স্পিরিট, যে তেজ আপনি বলছিলেন যে তেজ ভাব থাকতে হবে, এখন কি সেই তেজ দেখতে পাচ্ছেন? আমি তো এইবার এটা সমালোচনা করতে পারতেছি না, এটা তো জনগণ দেখতেছে বা বুঝতেছে। আমি বলতে চাচ্ছি ওইটা হওয়া উচিত ছিল, থাকা উচিত ছিল। আমার কোর্টে এতটা কেস টাকা আটকে আছে, আমার এগুলো হচ্ছে, আমি সেগুলোর ব্যাপারে জনগণকে উচিত, সরকারের উচিত সপ্তাহে সপ্তাহে না হোক মাসে একবার তালিকা দিয়ে বলা, কারণ এখানে আস্থার প্রশ্ন জড়িত। মানুষ খুব প্রত্যাশায় রক্ত দিয়েছে, সংস্কারগুলো কি হচ্ছে এটি জানে যে আমার অর্থনীতি এই সমস্যা, আমার ট্যাক্সের দিতে ভালো, এটা কিন্তু জনগণ স্বীকার করে নেবে যদি দেখে যে না, আগের অন্যায়গুলোর ঠিক মতন প্রতিবিধান হচ্ছে। আচ্ছা, আপনার কাছে আবারও আসবো। শামস মাহমুদ, আপনার কাছে একটু আসতে চাই। করের বোঝা বাড়িয়ে আসলে রাজস্ব আহরণের চেষ্টা করা হচ্ছে, কিন্তু বিকল্প যেটি অভ্যন্তরীণ সম্পদকে বাড়ানো, ব্যবসা বাণিজ্যকে বাড়ানো, এর বিপরীতে, মানে করের বিপরীতে এই উদ্যোগগুলো আসলে কতটুকু সরকারের মধ্যে দেখছেন? না, এখানে দেখেন, এখানে আনফর্চুনেট যে পার্ট, মানে যেটা পরিত স্যার যেটা বললেন, যে বর্তমান যে সরকারটা আছে এটা ছাত্র জনতার একটা বিপ্লবের মধ্যে এসেছে। তো আমাদের অনেক, স্পেশালি ডক্টর ইউনূসের মতন একজন ব্যক্তিত্ব যখন এটার চিফ হয়, আমাদের অনেক
মানে উই ওয়ার ভেরি লুকিং ফরওয়ার্ড টু ইট যে উনি একটা কিছু করবে, এনারা একটা কিছু করবে, যেটা একটা পলিটিক্যাল গভর্নমেন্টের উইকনেস হিসেবে যেটা বিগত দিনে আমরা বলতাম যে এই সরকার করতে পারছে না কারণ এটা পলিটিক্যাল গভর্নমেন্ট। হ্যাঁ, সো অনেক সিদ্ধান্ত ওনারা ধরেন নিতে পারবে না, যেটা মানুষ ধরেন অ্যাকসেপ্ট করবেন ইজিলি। কিন্তু এখানে কিন্তু একটা সময় ছিল ফার্স্টের দিকে, ওনারা কোনো কিছু পদক্ষেপ নিলে আমরা বলতাম যে যেমন দেশের স্বার্থে ঠিক আছে, আমরা না হয় 3 মাস আমরা কষ্ট করলাম, তারপরে ধরেন একটা স্টেবিলিটি যদি দেখি পজিটিভ হচ্ছে, এভরিওয়ান উড হ্যাভ অ্যাকসেপ্টেড। আমার মনে হয় না এখানে কেউ বিমত করবে এটাতে, সবাই করতো। কিন্তু আনফর্চুনেটলি দেখেন ব্যবসায়িক কমিউনিটির সাথে যখনই কোনো মিটিং হয়েছে, এখানে লার্জ যারা প্লেয়ার ওনাদের সাথে খালি মিটিং করছে। কিন্তু বাংলাদেশের অর্থনীতি ইনফর্মাল সেক্টর হ্যাঁ প্লেজ আ হিউজ পার্ট এখানে। এসএমই যাদেরকে এমপ্লয়মেন্ট দেয়, আমরা যারা বড় উদ্যোক্তা আছি আমরা কিন্তু ওনাদেরকে এমপ্লয়মেন্ট দিই না। হ্যাঁ, সো ওনারা কিন্তু অনেক কাজ করে। তারপর ধরেন ইভেন এক্সপেক্টেড ওয়ার্কারদের কথা বলেন, ওনাদের জন্য কিন্তু বেঁচে গেছি, আমরা বেঁচে গেছি যে রিজার্ভটা একটু স্টেবিলিটি দেখতে পাচ্ছি বিকজ অফ ওনাদের এই মানে কষ্ট করে যে উপার্জন করে যেটা পাঠাচ্ছে ওনারা। কিন্তু যখন কোনো পলিসি নিবে আগে তো স্টেক হোল্ডারের সাথে বসতে লাগবে সবাই। খালি আমি মানে 1000 কোটি টাকা 10,000 কোটি টাকা এক্সপোর্ট থাকলে অথবা রেভিনিউ জেনারেশন থাকলে খালি আমার সাথেই বসবেন, তাহলে তো আপনি সব স্তরের চিত্রটা পাচ্ছেন না। সো এইখানে একটা বড় পলিসি যেটা বিগত দিনগুলোতে যেমন যারা অলিগার্ক ছিল আমরা যাদেরকে দেখেছিলাম ওনারাই ইনপুট দিত, কিন্তু লোক দেখানোর জন্য কিন্তু মিটিং করতো, যেখানে ওভেন চেম্বার থেকে শুরু করে বণিক সমিতি, বাজার সমিতি সবাই থাকতাম আমরা। কথাগুলো বাস্তবে পরিপালন না হলেও দেখাতো, কিন্তু তখন ছিল একটা দেখানোর জিনিস। কিন্তু এই সরকারের প্রতি কিন্তু আগের সরকারের সাথে আমরা কম্পেয়ার করছি না, কারণ এদের একটা মোরাল স্ট্যান্ডিং আছে যেটা বিগত দিনের সরকারের ছিল না। তো এদের কাছ থেকে অ্যাটলিস্ট এক্সপেক্ট করেছিলাম যে এনারা আসলে সত্যিকার অর্থে, যেহেতু ছাত্র জনতার বিপ্লবের মধ্যে ওনারা এসেছে সব স্তরে সবাই, তারপর এখানে ফিক্সড ইনকামের মানুষও আছে, প্রফেশনালস যারা, হ্যাঁ জার্নালিস্ট, যেমন আপনাদের ওয়েজ বোর্ডেরও মানে ইউনো বেটার দেন মি যে কী অবস্থা এখান থেকে, লিগ্যাল প্রফেশন, ডক্টরস। কারণ যখন অভিযোগ করি সবার নামে কেন অভিযোগ করি যে এনারা ট্যাক্স ফাঁকি মারে, এই গোষ্ঠীর ট্যাক্স ফাঁকি মারে, কিন্তু এটার ওয়ে আউটটা কি এটা কিন্তু আমরা কেউ কথা বলছি না। আপনার কাছে আবারও আসবো ব্যারিস্টার এম মাসুম, আপনার কাছেও ওই একই বিষয়ই একটু জানতে চাই যে 5 মাস পেরিয়ে গেছে, যে স্পিড নিয়ে আসলে সরকার শুরু করেছিল সেটি কি রাইট ট্র্যাকে আছে কিনা এখন? আসলে যেই অবস্থাটা ছিল কিন্তু আমরা আসলেই কিন্তু খুব খারাপ স্টেজে ছিলাম। আপনি ধরেন ব্যাংকিং স্পেশালি যদি ইকোনমির মানি মার্কেটটা যদি দেখেন, আমাদের যে ব্যাংকগুলির যে অবস্থা এক স্টেজে বলা যায় যে একেবারে লুট হচ্ছিল, সেটা কিন্তু কমপ্লিটলি বন্ধ করা হয়েছে। এবং আপনি অনেকগুলি ব্যাংকের আমরা যেটা লিকুইডিটির ক্রাঞ্চ যেই স্টেজে ছিল সেটা কিন্তু এখন মোটামুটি চেষ্টা করা হচ্ছে যে তাদেরকে একটা বেটার অবস্থায় নিয়ে আসতে। বাট আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে ফাইন্যান্সিয়াল সেক্টরটাকে যেভাবে ধরা হয়েছে, স্পেশালি আমাদের যে অ্যাডভাইজার এবং যে গভর্নর সাহেব, এবং সেখানে কিন্তু আমরা নিজেরা দেখতে পাচ্ছি যে ওনারা আসলেই চেষ্টা করছে, কিন্তু প্রবলেম যেহেতু এত হিউজ, এটা এত তাড়াতাড়ি বোধহয় রিজলভ হওয়ার মতো না। বাট তারপর তারা চেষ্টা করে যাচ্ছে। বাট যেখানে দেখা যাচ্ছে যে এতগুলি ব্যাংক এই ইকোনমিতে, এবং যেগুলি 10 থেকে 20টা হয়তো বা যাদের এমনই স্টেজ যেটা কোনোভাবেই রান করা যাবে না, তারপর কিন্তু তারা কন্টিনিউ করে যাচ্ছে, সেই জায়গাটা আমার মনে হয় একটা সংস্কার কি তাহলে ব্যাংক খাত ছাড়া অন্য যে খাতগুলো ছিল, এখন আজকে যেহেতু আমরা করের কথা বলছি, জাতীয় রাজস্ব বোর্ডেরও তো সংস্কারের একটা দাবি বা প্রত্যাশা জনাকাঙ্ক্ষা ছিল, সেখানে কতটুকু? সেখানে তো অলরেডি আমাদের উনি তো বললই, এবং আমরা জানি যে উনি অনেক কাজ করতেছে, এবং সেটা বারবার অটোমাইজেশনের যে ডিজিটালাইজেশন যদি আপনি করে ফেলেন, আজকে যেই প্রবলেম যেটা ধরে 10টা প্রবলেম থাকে, এটা কিন্তু তখন একটা বা দুটো প্রবলেমে চলে আসবে। তাহলে ফার্স্ট যে কাজটা যেটা ওনাদের অলওয়েজ মেসেজ, যে অটোমাইজেশন, যে ডিজিটালাইজেশন করতে হবে, যে হিউম্যান ইন্টারাকশনটাকে একেবারেই আপনাকে কমিয়ে ফেলতে হবে। আরেকটা যেটা হলো যে কানেক্টিভিটিটা বাড়িয়ে ফেলতে হবে। যেমন ধরেন ওনারা অলরেডি বিটিএসসি বা সঞ্চয়পত্রকে কিন্তু একটা ইয়ের মধ্যে নিয়ে আসতেছে, প্লাস আপনার যে ভ্যাট, ট্যাক্স, কাস্টমস, ওয়ান সার্ভার, তো এগুলি টোটালটাকে যখন আপনি নিয়ে আসতে পারবেন
এই ওয়ান সার্ভার, যেমন আপনি যদি অন্যান্য দেশে দেখবেন যে আপনি এক ক্লিক করলে কিন্তু টোটাল তার ব্যাপারে টোটাল জিনিসটাই চলে আসছে। কে আনবে, কবে আনবে, সেটার জন্য ওনারা চেষ্টা করছে। ওনাদের রিপোর্ট অলরেডি বোধহয় সাবমিটও করে দিচ্ছে। তার মানে হলো যে এটা এক্সিকিউশনের জায়গায়। আপনার কাছে আবার আসবো ডক্টর আব্দুল মজিদ, আপনার কাছে প্রশ্ন রেখেই বিরতিতে যেতে চাই। এই যে মানে এখন বলতে হয় যে সহজ কথায় যে এই যে সংস্কার বা পরিবর্তনের যে বিড়াল, তার গলায় আসলে ঘন্টা কখন বাজবে সেটি জানতে চাই, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয় বাড়তি করের প্রভাব কেন পড়বে না। ডক্টর আব্দুল মজিদ, বিরতির আগে আপনার কাছে জানতে চাইছিলাম যে পরিবর্তনের আকাঙ্ক্ষা জনগণের মধ্যে ছিল, বা এই জুলাই আন্দোলনের স্পিরিট যেটি, সেই পরিবর্তন জাতীয় রাজস্ব বোর্ডে কতটুকু হচ্ছে, বা কবে নাগাদ এগুলো আসলে আমরা দেখতে পাবো? জাতীয় রাজস্ব বোর্ড পুরো বাংলাদেশ সরকারের থেকে, বাংলাদেশের সংস্কৃতি থেকে, ভূ রাজনীতির ষড়যন্ত্র থেকে, ভূ রাজনীতির ভাইদের ষড়যন্ত্র থেকে আলাদা কোনো প্রতিষ্ঠান না। এটা উইদিন দিস পারভিউর ভিতরে। এক, দুই হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের, আমি 2008-এর অভিজ্ঞতার আলোকে যদি বলি, তার আরও বেশি কিছু অ্যাক্টিভ হওয়ার দরকার ছিল, কিন্তু দুইটার প্রেক্ষাপট ভিন্ন। 2008 সালে তখন যে অর্থনীতি ছিল, যে মূল্যবোধ ছিল, যে বিষয় ছিল, সেগুলো গত 15 বছরে এমনভাবে ক্রিপল্ড করে দেওয়া হয়েছে। মূল্যবোধ যে চালাবে, যে নৌকা চালাবে, যে বইটা টানবে, সবাইকে এমনভাবে করে দেওয়া হয়েছে যে এখন সেইটাকে সচল করতে গেলে ঠিক আগের মতন ওই চিন্তা চেতনার থেকে আসতেছে না। সেই জন্য এটা যাওয়া হচ্ছে। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এই পদ্ধতিতে যেতে হচ্ছে। খরগোশের মতন খুব দ্রুত দৌড়িয়ে দিয়ে শেষে ঘুমিয়ে পড়তে হবে, এই সিস্টেমে হবে না। এই জন্যেই, কারণ ও খরগোশের আর ওই পর্যন্ত যেতেও দেবে না, বা সমস্যা হবে। সেই জন্যে এইরকম ধরনের একটা পরিস্থিতি হচ্ছে। আর বড় কথা হচ্ছে যে যাকে নিয়ে করব, যার দিয়ে করাবো, সে তো নিজেই বাদী আর বিবাদী আসামি দুজন কিন্তু হয়ে গেছে, মিলেমিশে গেছে। হ্যাঁ, বিভূতিভূষণ গুলি করতেছে সাইদকে করে, আবার বিভূতিভূষণকে বলা হচ্ছে ওর FIR লেখো, উনি আইনের মানুষ, বুঝতে পারবেন। তাহলে আমরা কোনো একটা সিচুয়েশনে আছি। আমরা হঠাৎ করে, সবসময় কিন্তু নিয়ম আছে, পরাজিত সৈনিকরা কোনদিন পরবর্তীতে রাখতে হয় না, কারণ তার মোরাল এমনভাবে ভেঙে যায়। কিন্তু আমার এখানে তো সেই পথ নাই। আমার তো চট জলদি আমি হঠাৎ করে লোক নিয়োগ করতে পারছি না। কিন্তু কানাগলের শেষে যদি আলো না থাকে, মানুষ তো অস্থির হয়ে যাবে। সেই আলোর জায়গাটা অস্থির হওয়ার জন্য আমি আবার বলছি, ওই জন্যই সবসময় সরকারের সাথে জনগণের যোগাযোগটা খুব স্পষ্ট থাকতে হবে, বুঝাই দিতে হবে, বুঝতে হবে যে এটা এই কারণে হচ্ছে, এই সিচুয়েশনে আমরা আছি। যেমন আমি বলি, একটা সেক্টর, নাম করা সেক্টর, সে এখনও বলতেছে আমার অনেক সাহায্য করেন, হ্যাঁ, কিন্তু সেই সেক্টর নিজেই এই আত্মসমালোচনায় আসছে না যে আমার 4জন বা 5জন সদস্যের অপকর্মের জন্যে আমার অর্থনীতি এমন ফোকলা হয়ে গেছে যে রাষ্ট্র এখন আমাকে এই ফ্যাসিলিটি দিতে পারছে না। ওখানে ওই আন্দোলনটা, আমি বৈষম্য বিরোধী আন্দোলনের আদর্শের ওই পয়েন্টটাতে যাচ্ছি যে তারা সরাসরি যেভাবে প্রশ্ন করেছে, সেই প্রশ্ন এখন আমাদের প্রত্যেক সেক্টরের আপনাকে অসংখ্য ধন্যবাদ করতে হবে। NBR সংস্কারের চেষ্টায় আছে, সরকার কমিটি গঠন করে দিয়েছেন, আমরা রিপোর্ট অন্তর্বর্তীকালীন কিছু দিয়েছি, আরও দিচ্ছি, এটা হবে। তবে এটা সময় সাপেক্ষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার সময় একেবারেই শেষ। শামস মাহমুদ, আমি খুবই দুঃখিত, সময় শেষ আজকে, কিন্তু 1 মিনিটে একটু জানতে চাই যে প্রত্যাশার জায়গাটা আসলেও আছে কিনা। এই যে করের বোঝা যেটি বাড়লো, সেটি আসলে সামনের দিকে সমন্বিত হবে কিনা, ব্যবসা বাণিজ্য ঘুরবে কিনা, সেই জায়গাটা আশার আলো আছে কিনা? না, এখানে যদি সংক্ষেপে আমি বলি, একটা জিনিস হলো যে বিগত দিনের যে সরকারের যে উদ্যোগ, ফাইন্যান্সিয়াল সেক্টরের যে অবস্থা ছিল, এটা ওয়াজ হিডেন। এটা কিন্তু আমরা বুঝতে পারিনি। আমরা আন্দাজ করছিলাম, উই আর ফিলিং ইট, কিন্তু আমরা ঠিক করে বুঝছিলাম যে কী জন্য এরকম হচ্ছে। আমি ব্যাংকে গেলে লোন কেন দিচ্ছে না, আমাকে ঘোরাচ্ছে কেন, আমরা মানে স্পষ্ট আনসার পেতাম না। হ্যাঁ, কিন্তু সো আইদার ওয়েজ যদি বিগত দিনের সরকার যদি কন্টিনিউশন হতো, ইকোনমি উড হ্যাভ কোল্যাপসড। আমরা একটা হার্শ ঘুমতে উঠে দেখতাম যে সব ধ্বংস হয়ে গেছে। কিন্তু এখন যেটা হয়েছে, বিপ্লবের পরে যে সরকারটা এসেছে, আমাদের আকাঙ্ক্ষা প্রচুর। তো আমরা আশা করেছিলাম আমরা একটা ট্রান্সপারেন্ট সিস্টেমে, অ্যাকাউন্টেবল সিস্টেমে আমাদেরকে বুঝাবে, একসাথে কাজ করে
মানে ডিসিশনগুলো নিব, হার্ড ডিসিশনস, কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি যে একটু মানে কমিউনিকেশন একটা গ্যাপ হয়ে গেছে, এটা একটা অলমোস্ট ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়ে জিনিসগুলো আরবিট্রেটলি করা হচ্ছে। তো এটার জন্যে আমাদের কষ্ট হচ্ছে, কিন্তু আমরা কোনো আনসার পাচ্ছি না। একটা দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী এরকম কোনো পলিসি দিয়ে যে ঠিক আছে 6 মাস, বাংলাদেশ ব্যাংক বলছে যে ইনফ্লেশন যদি কমে সিঙ্গেল ডিজিটে আসে জুলাইতে আমাদের ইন্ডাস্ট্রিয়াল লোন কমবে। কিন্তু এই সরকারের জন্য সবচেয়ে যে ডেঞ্জারাস জিনিস যে করটা যে বাড়ালো, এখানে দুটো জিনিস খুবই আমাদের এখন অবজার্ভ করতে লাগবে। একটা হলো আমরা এলএসএ গ্র্যাজুয়েশন করব, ওই ক্ষেত্রে এই ট্যাক্স স্ট্রাকচার ইম্পোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রির উপর কি প্রতিক্রিয়া ফেলে, এটা কোনো আমার মনে স্টাডি করা হয় আপনাকে এটা। আর অগ্নি পরীক্ষা হবে এই গভর্নমেন্টের এই করটা আরোপ করার পরে, সামনে দুটো ঈদের মাস আসছে, তখন মূল্যস্ফীতি আরো কোথায় গিয়ে দাঁড়ায়। আমি একদম শেষ মুহূর্তে আছি ব্যারিস্টার এম মাসুম, 1 মিনিটে আপনার কাছে একটু জানতে চাই যে এই যে বাড়তি করের যে প্রভাব সেটি তো আসলে পড়বেই, সেখান থেকে এই বোঝাটা নিয়ে এর পরে আসলে স্বস্তির কোনো সুযোগ আছে কিনা? আসলেও আমি কিন্তু একটু ভালো দেখছি, আমার কাছে যেটা মনে হয় যে ফাইন্যান্সিয়াল সেক্টরে কিন্তু কনফিডেন্স রিটার্ন আসা শুরু করেছে। আপনি যদি দেখেন যে আউটসাইড ব্যাংক আমাদের টাকার পরিমাণ প্রায় 3 লাখ কোটি টাকার মতো ছিল, এখন কিন্তু সেটা কমে প্রায় 2,77,000 কোটি টাকা। তার মানে হলো মানুষ কিন্তু তার কনফিডেন্স গেইন করছে ব্যাংকিং সিস্টেমের উপরে। তাহলে যদি এইভাবে কনফিডেন্স ভালো হয়, তা সেখানে আমার যেটা মনে হয় তাহলে আমাদের প্রাইভেট ক্রেডিট গ্রোথ এবং ইনভেস্টমেন্ট গ্রোথ যেটা, এটা যদি হয় তাহলে কিন্তু এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, তাহলে মানুষের হাতে কিন্তু আবার টাকা আসবে, আবার কিন্তু একটা ভালো স্টেজে যেতে পারবো। কিন্তু সবচেয়ে বড় যেই জায়গাটা হিট বা আমাদেরকে খুব স্ট্রিক্টলি দেখতে হবে সেটা ইনফ্লেশনটা যেভাবেই কন্ট্রোল করতে হবে। আরেকটা হলো পলিটিক্যাল ইনস্টেবিলিটি অ্যান্ড ল অ্যান্ড অর্ডার, এটা যদি না থাকে যত ভালো ব্যবস্থাই হোক কেউ কিন্তু এটার সুবিধা পাবে না। তাহলে পলিটিক্যাল স্টেবিলিটি এবং ল অ্যান্ড অর্ডারটাকে আমাদেরকে ঠিক রাখতে হবে। সাথে সাথে বারবার আমরা কথা বলছিলাম গ্যাস, এই যে ইউটিলিটি, এই ফ্যাসিলিটিসগুলি কিন্তু আমাদের যে ম্যানুফ্যাকচারিং বেস যে কোম্পানিগুলি তাদের কিন্তু প্রোভাইড করতে হবে। যদি করা যায় তাহলেই ভালো। ধন্যবাদ ডক্টর আব্দুল মজিদ, আপনাকেও ধন্যবাদ। শামসুল মাহমুদ, আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের মতো সময় শেষ, বিদায় নিতে হচ্ছে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি অর্থনীতির সংলাপ থেকে। ফিরবো আগামী শনিবার রাত 10টায়। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন 24 ঘন্টা।